হাসপাতালে নয় বাড়িতেই থাকবেন খালেদা জিয়া। জানাবো বিএনপির চোখে যারা সন্দেহভাজন। জানাবো এবার চীনে আগ্রহ বিএনপির। এবং সর্বশেষ জানাবো বিদেশি শক্তির উস্কানিতে ভারতের বিরোধিতা করছে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসপাতালে নয় বাড়িতেই থাকবেন খালেদা জিয়া। কিছুটা সুস্থতা বোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় রেখে মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। বোর্ডের সদস্য ও বিএনপিপন্থী চিকিৎসক নেতা ডক্টর জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ডক্টর জাহিদ হোসেন বলেন, ম্যাডাম দুপুরের দিকে অসুস্থতা বোধ করেন, এরপর মেডিকেল অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করে এখন কিছুটা সুস্থতা বোধ করে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে না, তবে প্রয়োজন হলে যে কোনো সময় হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ডক্টর জাহিদ। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার পর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসায় এসব কথা বলেন তিনি। বিএনপির চোখে যারা সন্দেহভাজন। বিএনপি এখন দলে এবং তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে এমন অনেক নেতাকে বিশ্বাস করে না। বিএনপির নীতি নির্ধারকদের কাছে এরকম তথ্যপত্র আছে যে তারা আসলে সরকারের সঙ্গে গোপনে আঁতাত করেছে এবং বিএনপির সঙ্গে থেকে আন্দোলনকে দুর্বল করেছে বা বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই সমস্ত নেতাদের কেউ কেউ বিএনপির দলের, আবার কেউ কেউ দলের বাইরে। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বিএনপির চোখে যারা সন্দেহভাজন এরকম কয়েকজন নেতার নাম উচ্চারণ করেছেন। তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন। গোপন কোনো কথা তাদের সাথে আছে আদান প্রদান না করার জন্য এবং দলের পরিকল্পনা নিয়ে তাদের সঙ্গে আলোচনা না করার জন্য স্থায়ী কমিটির সদস্যদেরকে পরামর্শ দিয়েছেন। গতকালের স্থায়ী কমিটির বৈঠকে এই সমস্ত নেতাদের ব্যাপারে সতর্ক করা হয়। বিএনপির চোখে যারা সন্দেহভাজন নেতা তাদের মধ্যে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। মেজর হাফিজ উদ্দিনকে বিএনপির সন্দেহভাজন নেতা হিসেবে মনে করেন। তার গতিবিধি, আচার আচরণ এবং কথাবার্তার সবকিছু সন্দেহভাজনক। তিনি বারবার মত পাল্টাচ্ছেন এবং একবার এক এক রকম কথা বলছেন। তার সম্বন্ধে ধারণা হলো যে সরকারের কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য হয়তো মেজর হাফিজকে আবার মাঠে নামানো হয়েছে এবং সেই কারণে তিনি এখন বড় বড় বক্তৃতা দিচ্ছেন, লম্বা লম্বা কথা বলছেন। কর্নেল অলি আহমেদ বিএনপির তালিকায় আরেকজন সন্দেহভাজন ব্যক্তি। এলডিপির এই নেতা মাঝে মাঝে বিএনপির ব্যাপারে জ্ঞান দেন এবং বিএনপিকে বিভিন্ন রকম উপদেশ এবং পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু কর্নেল অলি আহমেদের সঙ্গেও গোপনে আওয়ামী লীগের যোগাযোগ আছে এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য তিনি সরকার বিরোধী অবস্থানে রয়েছেন বলে তারেক জিয়া দলের নেতাদেরকে সতর্ক করে দিয়েছেন। মাহমুদুর রহমান মান্না। একদা মাহমুদুর রহমান মান্না তারেক জিয়ার অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। মাহমুদুর রহমান মান্নাকে তিনি বিএনপিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে মাহমুদুর রহমান মান্না বিএনপির সন্দেহভাজনদের তালিকার মধ্যে পড়েছেন। বিএনপি একাধিক নেতা বলেছেন যে মান্না এখন বিএনপির সঙ্গে প্রকাশ্যে মিশলেও গোপনে গোপনে সরকারের সঙ্গে তার সম্পর্ক রয়েছে এবং সরকার অনেক গোপন এজেন্ডা মাহমুদুর রহমান বাস্তবায়ন করেছেন বলেও তাদের কাছে তথ্য আছে। মাহমুদুর রহমান মান্নার কিছু কর্মকাণ্ড নিয়ে বিএনপির মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। রেজা কিবরিয়া। একদা বিএনপির ঘনিষ্ঠ নেতা রেজা কিবরিয়াকেও এখন বিএনপি সন্দেহ চোখে দেখছে, তবে রেজা কিবরিয়াকে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে নয় বরং অযোগ্য এবং রাজনীতিতে অপরিপক্ক একজন ব্যক্তি হিসেবে মনে করেন বিএনপি। এই ধরনের বাচার এবং অতিকথকদের এখন বিএনপি আর আশেপাশে বেরানোর প্রয়োজন নেই বলে বিএনপি নীতি নির্ধারকরা মনে করছেন। আশরামা আব্দুর রব। বিএনপি একসময় জোটের ঘনিষ্ঠ আশরামা আব্দুর রবকেও এখন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সন্দেহের চোখে দেখছেন। আশরামা আব্দুর রবরাও সরকারের এজেন্ট হিসেবে কাজ করছেন বলে বিভিন্ন সূত্র থেকে তাদের কাছে খবর আছে। আর এই সমস্ত সন্দেহভাজন লোকদেরকে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে। এবার চীনে আগ্রহ বিএনপির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের বিপুল অংশগ্রহণ না করার বিষয়টিকে দৃশ্যত রাজনৈতিক বিজয় হিসেবে প্রচার করলেও কার্যত ভেতরে ভেতরে বিএনপিতে নানান বিষয় আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে। এই আলোচনায় এখন মূল বিষয়বস্তু দলের বিদেশ বিষয়ক নীতি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধিতার প্রচারণার রাজনীতিকরণ, আঞ্চলিক কৌশলপত্র প্রণয়নের বিষয়টি উল্লেখযোগ্য। বিএনপির ফরেন রিলেশনস কমিটি ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলাপকালে তারা জানান দলের বিদেশ বিষয়ক নীতিতে আবারও চীনকে গুরুত্ব দেওয়ার আলোচনা রয়েছে। চীনের সঙ্গে আবার যোগাযোগ স্থাপনের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যে দলের একজন বিশেষজ্ঞ পর্যায়ের দায়িত্বশীলকে প্রতিক্রিয়াটি এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি। বিদেশ বিষয়ক কমিটি একাধিক সদস্য বলেন প্রোগ্রাম ও পলিসির মধ্যে পার্থক্য রয়েছে। সম্প্রতি ভারত বিরোধিতার বিষয়টিকে অনেকেই দলের
পলিসি মনে করলেও আদতে সে চিন্তা নেই বিএনপি। সামাজিকভাবে ভারতীয় পণ্য বর্জনের বিষয়টি প্রোগ্রামগত বিষয়, এক্ষেত্রে পলিসিকে মিলিয়ে ফেলা সঠিক হবে না। দলের মূল পলিসি জিয়াউর রহমানের বিদেশ নীতিকে সামনে রেখেই করা আছে, সেভাবেই চলবে। দলের বিদেশ বিষয়ক কার্যক্রম ও ভারত বিরোধিতা, চীনের সঙ্গে অবস্থানের পরিবর্তন আসছে কিনা এমন প্রশ্নে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি এ বিষয়ে কিছু বলবো না এখন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কাজে যুক্ত একাধিক নেতা জানান, 7 জানুয়ারি নির্বাচনের পর দলের শীর্ষ নেতৃত্ব পুরো সংগঠনেই গতি ফেরাতে তৎপর। এই তৎপরতার মধ্যে পড়েছে দলের ফরেন রিলেশনস কমিটিও। ইতোমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কমিটির সদস্যদের সঙ্গে পর্যালোচনা শুরু করেছেন। এক্ষেত্রে কমিটির নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে না। কমিটির প্রধান হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরী থাকছেন বলে জানান এই নেতা। তারা উল্লেখ করেন, নতুন করে সদস্য, নতুন কর্মকৌশল, অঞ্চল ভিত্তিক ডেস্কে নিয়মিত বৈঠক ও পর্যালোচনা করার বিষয়টি আমলে নিচ্ছে শীর্ষ নেতৃত্ব। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করেন এমন 3 জন নেতা জানান, মূলত আগামী দিনের রাজনৈতিক কৌশল নির্ণয় করার জন্য বিগত নির্বাচনে কোথায় কোথায় আরো উন্নতি করার সুযোগ ছিল তা বিবেচনায় নিয়ে কমিটির সদস্যদের সঙ্গে পৃথকভাবে আলাপ করছেন তারেক রহমান। ইতিমধ্যে বেশ কয়েকজন সদস্য তার কাছে দলের পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মতামত জমা দিয়েছে। কেউ লিখিতভাবে, কেউ মৌখিকভাবে মত দিয়েছেন। যদিও স্থায়ী কমিটির কোনো সদস্য ফরেন রিলেশনস কমিটিতে ব্যর্থ পর্যবসিত করার তৎপরতা শুরু করেছেন বলে দাবি করেন এক নেতা। তিনি উল্লেখ করেন, বিদায়ী বছরের 29 অক্টোবর গ্রেপ্তার হন ফরেন রিলেশনস কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী। গ্রেপ্তার হওয়ার আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শামাওয়াত সহ তিনি বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে দূতাবাসে বৈঠক করেছেন। বিদায়ী বছরের 7 জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে কূটনীতিক পাড়ায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের দৌড় ছিল চোখে পড়ার মতো। মার্কিন ভিসা নীতি ঘোষণার পর 25 মে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হ্যাশের বাসায় বৈঠক করেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কয়েকজন নেতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাংগঠনিক সম্পাদক শামাওয়াত ছিলেন সেখানে। বিদায়ী বছরের 11 থেকে 14 জুলাই ঢাকা সফরে আসেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি উজরা জিয়া, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ 4 সদস্যের একটি প্রতিনিধি দল। ওই দলের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বৈঠক হয়নি, তবে ডোনাল্ড লু অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির বার্তা নিয়ে যান। নির্বাচনের পর মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতা আব্দুল মঈন খান। নির্বাচনের আগে আন্দোলন চলাকালে ভারতের দিল্লিতে নানা প্রচেষ্টার সঙ্গে যুক্ত হন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের আগে সবচেয়ে আলোচনায় আসে 12 অক্টোবর ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হ্যাশের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বৈঠক। যদিও মির্জা ফখরুলের পক্ষ থেকে 1-to-1 বৈঠকের বিষয় স্বীকার করা হয়নি। চলতি বছরের 15 ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্ত হওয়ার পর 24 ফেব্রুয়ারি ঢাকা সফররত ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। আমির খসরু মাহমুদ চৌধুরীর শামাওয়াত দলের একজন দায়িত্বশীল বলেন, নির্বাচন পূর্ব দলের নীতি নির্ধারকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকগুলোতে বন্ধুরাষ্ট্র কি বার্তা দিয়েছিল এবং বাস্তবে কি করা হয়েছে তা আলোচনা এসেছে। এই আলোচনার ভেতরে উঠে এসেছে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টিকে নতুন করে ঝালাই করার। প্রভাবশালী এই দায়িত্বশীল আরো বলেন, আঞ্চলিক পলিসি বোঝালে ভারত ও চায়নার প্রসঙ্গ আসে, পাকিস্তানের তো নামে উল্লেখ করার প্রয়োজন নেই। এক্ষেত্রে সমস্যা আছে, বিশেষ করে গত বছরের 23 অক্টোবর ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কৌশলপত্র ঘোষণা করে বিএনপি। তাহলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কৌশল নিয়ে কি অবস্থান নেবে বিএনপি? কৌশলপত্র নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, নিরাপত্তা, সহযোগিতা, নিয়মতান্ত্রিক ব্যবস্থা, সম্প্রতি নিরাপদ নৌ চলাচল, টেকসই অর্থনীতি, মুক্ত বাণিজ্য, জলবায়ু, স্বাস্থ্য, মহামারীর মতো হুমকিগুলো মোকাবেলার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু, উদার, গণতান্ত্রিক ও নিরাপদ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে ইন্দো প্যাসিফিক কৌশল গ্রহণ করছি। এ বিষয়ে জানতে চাইলে এফআরসির প্রধান আমির খসরু মাহমুদ বলেন, কারোর সঙ্গে দূরত্বের কিছু নাই, আমাদের সরকারের সঙ্গে সরকারের বাইলেটারাল সম্পর্ক থাকে। আমি তো বিএনপির সঙ্গে চীনের দূরত্ব দেখি না, আমাদের সঙ্গে দূরত্বের কিছু নাই। এখন ক্ষমতায় আওয়ামী লীগ, চাইনিজ সরকার, তাদের সঙ্গে কাজ করছে। বিএনপি সরকারে থাকলেও কাজ করবে, এটা ব্যতিক্রম কিছু না। বিএনপির ভেতরে খোঁজ নিয়ে জানা যায়, বিআরআই ও ইন্দো প্যাসিফিক অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক কৌশলে কোনো বিরোধিতার সৃষ্টি হবে কিনা এমন প্রশ্নে বিএনপির কেউ তুলেছেন। এক্ষেত্রে লক্ষণীয়, ক্ষমতাসীন আওয়ামী লীগ উভয় উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন। গত বছর ইন্দো প্যাসিফিক কৌশলপত্র প্রণয়ন করে সরকার। বিআরআই এ ক্ষমতাসীন সরকার যুক্ত হয় একদম প্রথম দিকে। 2013 সালে চীনের নেতৃত্বে বিআরআই এর উদ্যোগ শুরু হওয়ার পর 2016 সালে এতে যুক্ত হয় বাংলাদেশ। ওই বছরের অক্টোবরে ঢাকা সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উপস্থিতিতে সেই চুক্তিতে সই করেন বাংলাদেশ। প্রসঙ্গত, সফরে চীনের রাষ্ট্রপতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতেও সিল্ক রোড নিয়ে আলোচনা হয়। সাবেক রাষ্ট্রপতি
জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের স্বার্থ বজায় রেখে সবার সঙ্গে সুসম্পর্ক। আমি মনে করি সেভাবে বিএনপির ডিপ্লোম্যাসি হওয়া উচিত বলে মনে করেন শামা ওয়াহেদ। তার ভাষ্যের ক্ষেত্রে অবশ্যই দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে। আমাদের দেশের মানুষ এখন যেমন ভারতের উপর রেগে আছে, কারণ মানুষ মনে করে গত 15 বছরে আওয়ামী লীগ যত নিপীড়ন অত্যাচার করে অবৈধ প্রক্রিয়া ক্ষমতায় আছে, আওয়ামী লীগের নেতারা প্রতিনিয়ত সেটা বলছিল। এসব কারণে ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি হয়েছে, এটা ন্যাচারাল প্রতিক্রিয়া। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।